মাউন্টেন ম্যান দশরথ মাঝির সমাধিস্থলের সামনে। দশরথ মাঝির সাথে দেখা করুন। তিনি একাই শুধু একটি ঘন ছেনির দ্বারা একটি পাহাড়ের ঢিবির মাছ দিয়ে নির্মাণ করে। এখানে টিকিট প্রাইস কি আছে তো সম্পূর্ণটা দেখাচ্ছি। ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমাদের সিরিয়াল আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের বসে থাকতে হবে। পোটেনশিয়াল একটি গাড়ি, তো আমরা উঠেছি আর উঠে এখন আমাদের জার্নি দ্বারা বেষ্টিত। এটি রাজধানী সড়কপথ সাভার থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। 2 ঘন্টা লেগেছে আমাদের জু সাফারি কমপ্লিট করতে। আর এখন জু সাফারি কমপ্লিট করে আমরা চলে এসেছি জু সাফারির বাইরে রয়েছে এরকম একটি মিউজিয়াম। সাফারি ঘুরে এখন আমরা চলে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয়। খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষার কেন্দ্র ছিল। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বৈদিক শিক্ষার অত্যন্ত অনুষ্ঠান। বিকাল হয়ে গেছে, যার কারণে আর পুরো চান করার সময় ছিল না, তো আমরা বন্ধুরা সবাই কেমন আছেন? আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগতম। আমি রতন আর আপনারা দেখছেন রতন ইনকো ব্লগ। তো অনেক দিন পর আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এইবারের গন্তব্য বিহারের রাজগীর। গত কয়েক মাস আগে আমরা বিহার থেকে ঘুরে এসেছি, যার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, যেখানে আমি দেখিয়েছিলাম বিহারের গয়া ও বুদ্ধগয়ার বেশ কিছু দর্শনীয় স্থান। আর এবারে যাচ্ছি রাজগীরে, আর ঘুরে দেখাবো রাজগীরের বেশ কিছু দর্শনীয় স্থান। তো আমরা বাড়ি থেকে বেলাবেলি বেরিয়ে পড়েছি আর এখন আছি হাওড়া স্টেশনে। রাতের ট্রেন ধরে আমরা যাবো গয়া। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 14-তে, আর আমাদের রাতে 11টায় ট্রেন ছাড়বে। আর আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটার নাম হলো গড়বা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12-9-38, যেটা আমাদের টোটাল 7 ঘন্টা 50 মিনিটের জার্নি। আমাদের রাত 11টায় ছেড়ে সকাল 5:55 গয়াতে নামিয়ে দেবে। ট্রেনের ভাড়া স্লিপার ক্লাস রয়েছে 305 টাকা, এসি 3 টায়ার 790 টাকা এবং এসি 2 টায়ার রয়েছে 1100 টাকা। আর আমরা যাচ্ছি S3 বগিতে। আমাদের সিট নম্বর 35, 36, 37 এবং 38। তো রাত 11টা বেজে গেছে, আমাদের ট্রেন আস্তে ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঠিক সময়ে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি গয়া। তো ট্রেনের একদম নির্ধারিত টাইমে ট্রেন ঢুকে গেছে গয়া স্টেশনে। তো এখন আমরা আছি গয়া স্টেশনে। সকাল এখন বাজে 5:55। আর আমরা এখানে ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে তারপর আমরা যাবো হোটেলের দিকে। তো আমরা ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি শ্যামলাল কাঠারিয়ার বাড়িতে। আর আপনারা যখন ট্রেন থেকে নামবেন তখনই অনেক রকমের দালাল আসবে, তারা বলবে আসুন আমাদের সাথে আমাদের হোটেলে। তো বুঝে শুনে যাবেন। এখানে ভারত সেবাশ্রম আছে, সেখানেও খুব অল্প খরচায় আপনি থাকতে পারবেন। তো আমরা যাচ্ছি শ্যামলাল কাঠারিয়ার বাড়িতে, যেখানে আমরা গতবার গেছিলাম, সেখানে ছিলাম। তো এখনও সেই বাড়িতেই যাচ্ছি, সেখানে থাকবো এবং সেখান থেকে আমরা রাজগীরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন আমরা আছি অটোতে, আর অটো আমাদের নিয়ে যাচ্ছে আমাদের কাছে। তো আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। আমরা এর আগে যখন এসেছিলাম তখন এই হোটেলেই ছিলাম, তো এখন এই হোটেলে উঠেছি। তো আমরাও এখানে এসে ফ্রেশ হয়ে এখন বাইরে বেরোবো। সেখানে গিয়ে টিফিন করবো, একটু টিফিন করবো, তারপরে একটা গাড়ি ধরে আমরা রওনা দেবো রাজগীরের উদ্দেশ্যে। তো আমরা রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে হালকা করে একটু টিফিন করে নিলাম। এখানে খুবই ফেমাস একটি খাবার পাপড়ি চাট আর ঘুগনি। তো 2 টাকা করে প্লেট নিয়েছে। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে এখন আমরা যাবো ঘুরতে। তো আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। আর আমাদের এই যে গাড়িটা, এটা আমাদের হোটেল থেকে ব্যবস্থা করে দিয়েছে। আর এই অটোই করে আজকে আমরা সারাদিন রাজগীর ভ্রমণ করব। তো আমরা বেরিয়ে পড়েছি। আর
আজকে এটাই করে পুরো রাজগীরের যা যা দেখার যা যা দর্শনীয় স্থান আছে পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এটার ভাড়া কত নিচ্ছে সেটা আমি ভিডিওর শেষে বলবো, অবশ্যই ভিডিওটি দেখুন, দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো আমরা যাওয়ার পথে এরকম একটা জিনিস আমাদের চোখের সামনে পড়েছে, দেখুন এটি একটি বিমান, কিন্তু এটি আসলে কোনো বিমান নেই, এটি একটি রেস্টুরেন্ট। তো আমাদের হাতে সময় ছিল না বলে ভিতরে ঢুকতে পারলাম না। ড্রাইভার দাদা আমাদেরকে দূর থেকে দেখিয়ে নিল এটি একটি রেস্টুরেন্ট এবং এখানে অনুষ্ঠান। তো আমরা গয়া থেকে এখন রওনা দিয়েছি রাজগীরের উদ্দেশ্যে। আর এখানকার বিহারের রাস্তাঘাট এবং পরিবেশ খুবই সুন্দর। তো এখন যাচ্ছি। তো গয়া থেকে রাজগীরের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, যা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা প্রায় 40 মিনিটের রাস্তা অতিক্রম করেছি, আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা রাজগীরে পৌঁছে যাবো। আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো দশরথ মাঝি পাহাড়। তো দশরথ মাঝি পাহাড় সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তো আমরা যাই, তো গিয়ে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো এবং যা যা ইনফরমেশান আছে সেটা আপনাদেরকে শোনাবো। তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন দশরথ মাঝি পাহাড়। তো এই পাহাড় সম্পর্কে রয়েছে নানান ইতিহাস, যেটা নিয়ে 2022 সালে একটি বলিউডে একটি ফিল্ম তৈরি হয়েছিল, দ্য মাউন্টেন, যেটা নায়ক ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো সেটা অনেকেই জানেন এই সম্পর্কে। তো আজকে আমরা এখন যাচ্ছি ভিতরে থেকে, দেখা যাক কতটা কি ঘুরিয়ে আপনাদের দেখাতে পারি। দশরথ মাঝি, তিনি মাউন্টেন ম্যান নামেও পরিচিত, একজন গরিব শ্রমিক ছিলেন। তিনি বিহারের গয়া নিকটবর্তী গেহলোট নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাই শুধু একটি ঘন ছেনির দ্বারা একটি পাহাড়ের ঢিবির মাঝ দিয়ে 110 মিটার দৈর্ঘ্য, 9.1 মিটার প্রস্থ এবং 7.6 মিটার গভীর সম্পূর্ণ পথ নির্মাণ করেন। থেকে 1982 সাল পর্যন্ত পরবর্তী 22 বছর ধরে বাবা মানজি সামান্য ছেনি এবং হাতুড়ি ব্যবহার করে পাথরের গেহলোর পাহাড় কেটে ফেলে একটি দৈনন্দিন রুটিন বানিয়েছিলেন এবং অবশেষে তিনি 30 ফুট চওড়া এবং 360টি তৈরি করতে সক্ষম হন। লম্বা রাস্তা যা গয়া জেলার ওয়াজিং নগর এবং আত্রি ব্লকের মধ্যে রাস্তার দূরত্ব 50 থেকে ছোট করেছে। বছর কাজ করার পর দশরথ মাঝি গয়া জেলার আত্রি এবং ওয়াজিনগঞ্জ ব্লকের মধ্যে 55 কিলোমিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ সংক্ষিপ্ত করেন। তিনি তার কাজের স্বীকৃতি পেতে নয়াদিল্লি ভ্রমণ করেন এবং বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কৃতিত্বে পুরস্কৃত হন। দশরথ মাঝির জীবন একটি অনুপ্রেরণার গল্প।
যেখানে দেখানো হয়েছে যে কিভাবে একজন ব্যক্তি তার দৃঢ় সংকল্প এবং সাহসিকতার সাথে কঠিন লড়াইয়ের মধ্যে অসম্ভবকে সম্ভব করতে পারে। তার গল্প আমাদের শেখায় যে প্রতিটি স্বপ্ন সত্যিকারের কঠোর পরিশ্রম এবং উত্তরস্বর্গের সাথে সত্য হতে পারে। তো এখানে প্রতিদিন আশেপাশের এলাকা থেকে প্রচুর দর্শনার্থী আসে ভ্রমণ করতে এবং স্কুলের বাচ্চারাও আসে প্রচুর পরিমাণে এখানে ঘুরতে আসে। তো দেখুন এখন অনেক স্কুলের স্টুডেন্টরা এসে ঘুরতে, তো তার সাথে আমরাও এসে কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে নিলাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের মাউন্টেন ম্যান দশরথ মাঝির সমাধিস্থলের সামনে। দশরথ মাঝির সাথে দেখা করুন, সে কি করেছে। তিনি একা এক মানুষ হিসেবে পাহাড়ের মধ্যে দিয়ে একটি পথ খোদাই করেছিলেন যাতে তার গ্রামের লোকেরা সহজে চিকিৎসা সুবিধা পেতে পারে। তিনি একটি পাহাড়ের মধ্যে দিয়ে একটি পথ খোদাই করে স্বাস্থ্য সুবিধার পৌঁছানোর দূরত্ব 55 কিলোমিটার থেকে 15 কিলোমিটার কমিয়ে এনেছে। তো আমরা দশরথ মাঝি পাহাড় ঘুরে এখন আমরা বিহারের অপরূপ সৌন্দর্য দেখে পাহাড়ের দুদিক দিয়ে এগিয়ে চলেছি সামনের গন্তব্য আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এখন আমরা যাব রাজগীরের ওয়াইল্ড লাইফ সাফারিতে। তো সেখানে গিয়ে সেখানটা আমরা সেটা পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। দশরথ মাঝি পাহাড় ঘুরে এখন প্রায় 30 মিনিটের জার্নি শেষে আমরা এখন পৌঁছেছি রাজগীরের ফরেস্ট ডিপার্টমেন্টের রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারিতে। আর আমরা এখন এর ভিতরে ঢুকবো, দেখাবো এর ভিতরে কি কি আছে এবং পুরোটা আমরা ঘুরবো এবং আপনারাও পুরোটা দেখবেন যে কি কি আছে না আছে। এটাই অনেক বড় একটা এরিয়া। তো দেখা যাক, আগে আমরা টিকিট কেটে নিই। এর এখানে টিকিট প্রাইস কি আছে তো সম্পূর্ণটা দেখাচ্ছি। তো আমরা এর ভিতরে ঢুকেছি। তো এখানে গ্লাস ব্রিজ, ওয়াইল্ড লাইফ সাফারি এবং নেচার সাফারি শুধু আরও নানান রকমের অ্যাক্টিভিটি করার সুযোগ আছে। তো আমরা যেহেতু অনেকটা দেরি করে এসেছি যার জন্য আমরা গ্লাস ব্রিজের ওইখানে যেতে পারছি না। মোটামুটি ওয়াইল্ড লাইফ সাফারিটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তো সেখানেই যাচ্ছি। তো এটি হলো টিকিট কাউন্টার আর আমাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো আমরা একটু দেরি করে আসার কারণে আমরা আর অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারছি না বা অন্য কোথাও ঘুরতে যেতে পারছি না। আপাতত জু সাফারির টিকিট অ্যাভেলেবেল আছে। তো জু সাফারির টিকিট পার হেড 250 টাকা করে নিয়েছে আমাদের থেকে। তো আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকেছি। আর এটা হলো একটি ন্যাচারাল পার্ক। এখানে সমস্ত রকমের গাছ এবং সামনে দেখতে পাচ্ছেন নানান রকমের জীবজন্তুর ভাস্কর্য বসানো আছে। এটি হচ্ছে একটি সেলফি জোন। এখানে ভালো করে একটু ঘুরে ভালোভাবে সেলফি টেলফি তুলে নেওয়া যায়। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম।
দেখুন কি সুন্দরভাবে সব সাজানো আছে। আর আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ছবি টবি তুলছে, তো আমরা এখানে একটু ছবি তুলবো। ছবি তুলে এখন যাচ্ছি ভেতরের দিকে। আর এখানে ঢুকেই এখানে ওয়েটিং রুম আছে, এখানে আমাদের কিছুক্ষণ ওয়েটিং করে অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করে তারপরে আমাদের যখন সিরিয়াল আসবে, তো সেই সিরিয়াল অনুযায়ী আমরা ভিতরে ঢুকবো। তো সামনে দেখতে পাচ্ছেন সাফারি প্লাজা, তো এখান থেকে জু সাফারিটা শুরু হয়। তো এখানে গিয়েই একটি ওয়েটিং রুম আছে, সেখানে অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পর যখন আমাদের সিরিয়াল আসবে সেই সিরিয়াল মতো গাড়িতে উঠতে হবে। সেই গাড়িতে উঠলে তারপরে আমাদের জু সাফারিটা শুরু হবে, পুরো জঙ্গলটা আমাদেরকে ঘুরে দেখাবে। তখন আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি। দেখুন ভিতরের এটা পরিবেশ ডিসপ্লেতে সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে, কীভাবে ঘুরবেন। আর এই হলো ওয়েটিং রুম। তো ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমাদের সিরিয়াল আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বসে থাকতে হবে। আর এখানে আরও অনেক লোক বসে আছে। তো এই হলো বড় ওয়েটিং হল, এটা শীততাপ নিয়ন্ত্রিত পুরো এসি রুম। তো এখন দুপুরবেলা মোটামুটি লোকের চাপটা কম আছে, আর আমাদের সিরিয়াল এসে গেছে। এখন আমরা বাইরে যাব, তো আমরা লাইন দিয়ে যাচ্ছি, আমরা টিকিট দেখিয়ে। আর এখন আমরা যাব গাড়িতে উঠবো, উঠে আমরা জু সাফারিতে বেরোবো। তো দেখুন সামনে যে টিকিট, এখানে টিকিট দেখাতে হচ্ছে। তো এখানে টিকিট দেখালে এরা অর্ধেক টিকিট ছিঁড়ে নেয়, ছিঁড়ে বাদ বাকি টিকিটটা দিয়ে দেয়। তো সামনে দেখতে পাচ্ছেন যে গাড়ি, এই গাড়িতে করে আজকে আমরা জু সাফারি পুরোটাই ঘুরবো। তো এটি একটি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি। তো এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। আর এই গাড়িতে যতগুলো সিট আছে ততগুলোই প্যাসেঞ্জার উঠবে, তার বেশি লোক উঠবে না। তো এটা একটি সেফটি গাড়ি, এবং এর কাঁচগুলো খুবই মজবুত, যাতে কোনো রকম হিংস্র জন্তুর কোনো রকম কোনো সমস্যা না হয়। তার কারণে এটাই খুবই পোটেনশিয়াল একটি গাড়ি। তো আমরা উঠেছি, আর উঠে এখন আমাদের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। তো পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। রাজগীর চিড়িয়াখানা সাফারি বা রাজগীর বন্যপ্রাণী সাফারি হলো ভারতের বিহারের রাজগীরে অবস্থিত একটি বন্যপ্রাণী সাফারি, যা 16 ফেব্রুয়ারি 2022 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বিহার সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগ প্রায় 177 কোটি টাকা ব্যয়ে চিড়িয়াখানা সাফারিটি তৈরি করেছেন। চিড়িয়াখানা সাফারিটি 191 হেক্টর জুড়ে বিস্তৃত, এবং এতে 5টি অঞ্চল রয়েছে, যথা তৃণভোজী সাফারি, ভাল্লুক সাফারি, চিতা সাফারি, বাঘ সাফারি এবং সিংহ সাফারি, যেখানে 250টিরও বেশি তৃণভোজী এবং মাংসাশী প্রাণী রয়েছে। প্রধান বন্যপ্রাণী প্রজাতিগুলির মধ্যে রয়েছে চিতল, সাম্বার, কৃষ্ণসার, হর্স হরিণ, ব্যাকিং হরিণ, বন্য শুয়োর, স্লথ বিয়ার ও ভারতীয় চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং এশিয়ান সিংহ এই ধরনের অন্যান্য হিসাবে বিবেচিত। চিড়িয়াখানার সাফারিটি বৃহৎ ও তৃণভূমি এবং বাঁশের ঝোপ থেকে শুরু করে यहाँ पे आप लोग को ऐसे जानवर देखने के लिए मिलेगा जो दूसरे जानवर के लिए ज्यादा खतरनाक न हो, शाकाहारी, खास करके 5 तरह के हिरन और एक नीलगाय जो नेचर में इस जंगल में पहले से मौजूद है। दूसरा है वेयर सफारी, तीसरा है लेपर्ड, चौथा है टाइगर सफारी, और सबसे लास्ट में लायन सफारी। और ये पांचों सफारी के दौरान आप लोग सब लोग फोटो लीजिएगा, वीडियो लीजिएगा, लेकिन अपने अपने मोबाइल का फ्लैश लाइट ऑफ कर लीजिएगा। अगर ऑफ नहीं करिए तो एनिमल एग्रेसिव भी हो सकते हैं, उसमें अटैक भी कर सकते हैं, आप भी छिप जाएंगे। और यहाँ पे चिड़ियाघर की तरह जानवर छोटे से केजेबंद है, जानवर के इलाका बड़ा है, तो टेंट देख सकते हैं आपके ঘন শাল বন পর্যন্ত প্রাকৃতিক বন দ্বারা সীমিত। দর্শনার্থীদের এখানে বিভিন্ন ধরনের পাখি এবং প্রজাপতি দেখতে উপভোগ করতে পারবেন। সাফারিতে উপস্থিত প্রাকৃতিক পুকুরে কিংফিশার, কমরেন্ডোর মতো বিভিন্ন জলপ্রাণী দেখতে পাওয়া যায়। বনে বন্যপ্রাণী দেখার পাশাপাশি দর্শনার্থীদের বন্যপ্রাণী এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সংবেদনশীল করার প্রচেষ্টা নেওয়া হয়। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো একটি সেলফি পয়েন্ট, যেখানে পূর্ণাঙ্গ বন্যপ্রাণীর মূর্তি রয়েছে। প্রতিটি বন্যপ্রাণীর তথ্য বহন ভিডিও সহ একটি অনন্য ব্যাখ্যা কেন্দ্র রয়েছে। এটিতে তাদের আবাসস্থলের বন্যপ্রাণীদের বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বন বিভাগের ভূমিকা দেখানো একটি চিত্রাঙ্কন সিরিজ রয়েছে। এটিতে একটি ডিজিটাল প্রজাপতি অঞ্চল, একটি থিয়েটার সেন্টার এবং একটি 180 ডিগ্রি 3D থিয়েটার রয়েছে। চিড়িয়াখানার হরিণ, শাবক এবং অসুস্থ প্রাণীদের নিরাপদ রাখার জন্য একটি বেড়া ও তৃণভোজী এবং মাংসাশী উভয়ের জন্য খাবারের জায়গা ও সাফারি প্রাণীদের পার্শ্ববর্তী বনাঞ্চলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা এড়াতে আরও একটি বেড়া রয়েছে। সাফারি প্রাণীদের পান করার জন্য জলের পুকুর এবং ওয়াচ টাওয়ার সহ একটি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। और
और एक फीमेल का नाम झबरी है और दूसरे फीमेल का नाम सुंदरी और एक काजल है, सनी और पवन। पहले किसको देखना है? सुंदरी अभी ब्यूटी पार्लर जाती है। अगर आप लोग ये वाले मेल और फीमेल पहचाना हो तो कैसे पहचानेंगे? देखने में ज्यादा खूबसूरत दिखे वो मेल होता है। मेल के ऊपर सिंग मेल होता है, फीमेल के ऊपर सिंग नहीं होता है। शेर का याल होता है, शेरनी के ऊपर नहीं होता है। मोर नाचता है, मोरनी नहीं नाचती है। आप लोग पहले भालू को मदारी में देखते होंगे, देखिए आप लोग अब बंद हो गए क्योंकि बहुत तेज से शिकार किया गया इसके मीट के लिए। इसके जो विकासक पंजा होता है ना उसके लिए उसे तरह तरह की दवाएं बनाता है। তো এখানে প্রত্যেকটি গাইডের সাথে একটি করে গাইড আছে, যে গাইড আমাদের এই বন জঙ্গলে কোন কোন জন্তুর কি নাম এবং কি কি জন্তু আছে তার বিবরণ দেয়। তো দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি ভাল্লুক। এই ভাল্লুকটার নাম হচ্ছে কাজল। তো এখানকার যে চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ তারা এর নাম কাজল রেখেছে। আর দেখুন আমরা এখন গাড়ির ভিতরে আছি আর এই জন্তুগুলো পুরো একদম ছাড়া। তো আমরা দেখছি দেখুন আমাদের গাড়ির একদম পাশে রয়েছে ভাল্লুক। लेपर्ड यहाँ पे टोटल 6 और लेपर्ड जो होता है जंगल का सबसे खतरनाक और चतुर जीव शक्तिशाली है। अगर हम लोग पे लायन टाइगर अटैक करेगा तो हम लोग बच भी सकते हैं, लेकिन लेपर्ड जब अटैक करेगा तो बचने का मौका ही नहीं मिलेगा। नहीं वो सब दौड़ सकते, नहीं पानी में तैर सकते, नहीं पेड़ पर चल सकते। लेपर्ड पेड़ पर भी चलने माहिर होता है और ये जब भी अटैक करता है जंगली बहन को ही काट देता है। जो गली का नस होता है उसे वो काट देते हैं और शिकार करने के बाद शिकार को पेड़ पे ले जाकर आराम से खाता है। और ये जब शिकार को खाता है तो पानी कम खून ज़्यादा पीता है। आप लोग बहुत बार सुनते हुए ग्रामीण क्षेत्र में आ जाते हैं, गाँव या शहर में, इसलिए आते हैं। इसका फेवरेट कुत्ता और इंसानों के छोटे बच्चे होते हैं। ये मीडियम साइज का शिकार करता है। जितना इसका वेट होगा 60 या 70 kg, तो वो निर्थिंग वेट को मारेगा, पेट पर खींचेगा, उसके बाद ही खाएगा। अगर छोटा जानवर तो नीचे खाएगा। লায়ন সাফারি দেখে আমরা এখন ঢুকছি টাইগার সাফারিতে। তো দেখা যাক এর ভিতরে কি আছে। চিড়িয়াখানাটি নালন্দা জেলায় অবস্থিত। পাটনা থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এটি উভয় পাশে বেভরগিরি এবং স্বর্ণগিরি পাহাড় দ্বারা বেষ্টিত। এটি রাজগীর বন্যপ্রাণী অভয়ারণ্যের রাজগীর গয়া সড়ক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত। এটি বিহারের রাজধানী পাটনা থেকে সড়ক পথে 101 কিলোমিটার দূরে অবস্থিত। সাফারির নিকটতম বিমানবন্দর হলো গয়া বিমানবন্দর, যা সড়ক পথে সাফারি থেকে 71 কিলোমিটার দূরে অবস্থিত। রেলওয়ে স্টেশনের মাধ্যমে এই সাফারিতে যাওয়া যায়। নিকটতম রেলওয়ে স্টেশন হলো রাজগীর রেলওয়ে স্টেশন। গয়া রেলওয়ে স্টেশনের সড়ক পথে সাফারি থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে আমাদের জু সাফারি কমপ্লিট করতে। আর এখন জু সাফারি কমপ্লিট করে আমরা চলে এসেছি জু সাফারির বাইরে। রয়েছে এরকম একটি মিউজিয়াম, যেখানে পৃথিবীর নানান রকমের ভাস্কর্য এবং মানব জীবনের সৃষ্টির যে নানান রকমের ইতিহাস সেখানে সাজানো আছে।
দেখুন কত সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছে। তো এখানে কিছুটা সময় ঘুরে নিতে পারবেন। তবে এখানে ঢোকার জন্য আলাদা কোনো টিকিট লাগবে না। এই যে 250 টাকার যে টিকিটটা কাটবেন তার মধ্যে এটা প্রযোজ্য, এটার মাধ্যমে আপনি পুরোটা ঘুরে নিতে পারবেন। তো এটি একটি বাটারফ্লাই গার্ডেন, যেটি একটি 3Dর মাধ্যমে বা প্রজেক্টরের মাধ্যমে পুরো একটা রুমকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। নানান রকমের প্রজাপতি এখানে উঠছে। তো এটা একটু ঘুরে দেখে নিলাম। তো এখন যাচ্ছি একটি 3D শো দেখতে। এটা হচ্ছে এই সাফারির একটু অন্যতম আকর্ষণ। এখানে যে 250 টাকা দিয়ে যে টিকিট করবে সেই টিকিটের মাধ্যমে এই 360 ডিগ্রি যে 3D স্ক্রিনটি আছে, এখানে সমুদ্রের নানান রকমের মাছ এবং নানান প্রজাতির উদ্ভিদ এর বৈচিত্র্যময় জীবন সম্পর্কে দেখাবে। তো আমরা এটার ভিতরে ঢুকেছি, আর কিছুক্ষণ পরে এটা শুরু হবে। सांस के लिए जरूरी ऑक्सीजन का मिलना इस बात पर निर्भर है कि आपसे मीलों दूर किसी समुद्र में एक बड़ी सी शार्क मछली एक छोटी सी मछली को खा पाएगी या नहीं। जो यकीन नहीं होता ना। चलिए कोई नहीं, आइए आपको ले चलते हैं एक ऐसी दुनिया में जो आपसे हजारों मील दूर होकर भी आपके अस्तित्व का आधार है। ये महासागर मीलों दूर तक फैला हमारे जीवन का केंद्र, जिसका पानी हर देश की सीमा से परे है। हमें सांस लेने के लिए जरूरी ऑक्सीजन का 50 से 80% इन्हीं समुद्रों के पानी से आता है। ये भी कह सकते हैं कि ये सागर एक विशाल संयुक्त परिवार की तरह है, जिसमें ये सभी जीव एक ही घर में रहते हैं, जैसे मछलियां, मोलस्क, डॉल्फिन, सील, वॉलरस, क्रस्टेशियन, बैक्टीरिया, समुद्री एनिमोनी और हाँ, ब्लू व्हेल भी, जो पृथ्वी का सबसे बड़ा जीव माना जाता है। और जंतु ही नहीं, इन समुद्रों में पौधों की भी शांत और दक्षिणी महासागर। ये सागर इतने महत्वपूर्ण हैं कि इनका तापमान और लहरें दुनिया के हर हिस्से के मौसम पर असर डालते हैं, चाहे वो मौसम कितना ही खतरनाक क्यों ना हो। हमारी ही तरह पानी के नीचे पनपता हर जीवन सूरज की रोशनी पर निर्भर है। जी हाँ जनाब, सिर्फ ये जंतु, मछलियाँ, पेड़ पौधे ही नहीं। তো আমরা ওয়াইল্ড লাইফ সাফারি ঘুরে এখন আমরা চলে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সামনে। নালন্দা বিশ্ববিদ্যালয় হলো ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় রাজগীর অবস্থিত একটি কেন্দ্রীয় গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি জাতীয় গুরুত্বের একটি ইনস্টিটিউট এবং শ্রেষ্ঠত্বের হিসাবে মনোনীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত ও দ্বিতীয় এবং চতুর্থ পর্বে এশিয়ার শীর্ষ সম্মেলনে অনুমোদন করা হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু একটি স্নাতকোত্তর ইনস্টিটিউট, যেটি একাধিক বিভাগে শুধুমাত্র স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করে। নালন্দা ছিল ভারতের প্রাচীন মোগল রাজ্যের একটি প্রশংসিত মহাবিহার, একটি বৃহৎ বৌদ্ধ বিহার, এবং এই স্থানটি পাটনা থেকে প্রায় 95 কিলোমিটার দক্ষিণ পূর্ব বিহার শরীফ শহরের কাছে অবস্থিত এবং 5ম শতাব্দী থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষার কেন্দ্র ছিল। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বৈদিক শিক্ষার অত্যন্ত আনুষ্ঠানিক পদ্ধতিগুলির তক্ষশিলা ও নালন্দা এবং বিক্রমশিলার মতো বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়েছিল, যেগুলিকে প্রায়শই ভারতের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের হিসেবে চিহ্নিত করা হয়। 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতার এবং পরে কনিষ্কের সম্রাট হর্ষের অধীনে নালন্দা সমষ্ট হয়েছিল। গুপ্ত যুগ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উদার সাংস্কৃতিক ঐতিহ্য 9ম শতাব্দী পর্যন্ত বৃদ্ধি এবং সাম্প্রতিক সময়কাল নিয়ে আসে। পরবর্তী শতাব্দীগুলি ধীরে ধীরে পতনের সময় ছিল। এমন একটি সময়কাল পাল সাম্রাজ্যের অধীনে পূর্ব ভারতের বৌদ্ধ মন্দির তান্ত্রিক বিকাশ সর্বত্র স্পষ্ট হয়ে ওঠে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে এখন আমরা নালন্দা জেলা আরও একটি মন্দিরে এসেছি। তো এটা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তো এখানকার মন্দিরের বিশেষত হলো এই মন্দিরে একটি পুকুর রয়েছে, যে পুকুরে সারা বছরই গরম জল থাকে। শীত বলুন, গরম বলুন, বর্ষা বলুন, যখনই আসবেন এখানে গরম জল পাওয়া যায়। আর এখানকার মানুষের বিশ্বাস যে এই পুকুরে যদি স্নান করে তাহলে শরীরের চামড়ার যে সমস্যাগুলো রয়েছে
স্কিন জাতীয় যে প্রবলেমগুলি রয়েছে সেই প্রবলেমগুলি সলভ হয়ে যায়। তো এখানকার মানুষ যার জন্য এখানে আসলে এই পুকুরে স্নান করে। তো আমরাও অনেক বিকাল হয়ে গেছে, যার কারণে আর পুকুরে চান করার সময় ছিল না। তো আমরা কোনোরকম হাত মুখটা ধুয়ে নিয়েছি। আর প্রচুর মানুষ এখানে দেখুন জলের মধ্যে বসে আছে, চান করছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে। তো এখানকার জলটা সত্যি খুবই গরম ছিল। এটা কি কারণে গরম ঠিক ব্যাপারটা আমার জানা ছিল না, তবে জলটা গরম ছিল এবং এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস যে এখানে এই জলটা সারা বছরই গরম থাকে। তো গরমকুণ্ড মন্দির দেখে এখন আমরা চলে এসেছি বিহারের নালন্দা জেলার রাজগীরের রত্নগিরি পাহাড়ের উপরে অবস্থিত একটি বিশ্ব শান্তি স্তূপ বুদ্ধদেবের মন্দির। তো আমরা সে মন্দিরে এখন উঠবো। আর এখানে সামনে রয়েছে টিকিট কাউন্টার। তো এই মন্দিরটি পুরো পাহাড়ের উপরে, যার কারণে হেঁটেও যাওয়া যায়, বাট রূপের ব্যবস্থা আছে। তো আমরা রূপের মাধ্যমে যাব পাহাড়ের উপরে। আর এখানে সামনে আছে টিকিট কাউন্টার। এটা পাহাড় হেঁটে 120 টাকা করে নিচে উপরে পাহাড়ের উপরে নিয়ে যাবে এবং মন্দির দর্শন করে আবার নিচে আসার ব্যবস্থা আছে। তো আমরা টিকিটটা কেটে নিচ্ছি। টিকিটটা কেটে আমরা পাহাড়ের উপরে উঠছি। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, বেশি সময় নেই, যার জন্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমরা টিকিটটা কেটে নিচ্ছি। তো এটা হলো টিকিট কাউন্টার। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, যেটার পার হেড নিয়েছি 120 টাকা করে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং, তো এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোর থেকে রূপে এগুলো ছাড়া হয়। আর এই হলো রূপের টিকিট। তো আমরা এখন বিল্ডিংয়ের দিকে হেঁটে যাচ্ছি এবং আমাদের সামনেও প্রচুর মানুষ আছে যারা লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি হেঁটে গিয়ে রূপে উঠবো। রূপে থেকে রূপে একদম ডাইরেক্ট আমাদেরকে মন্দিরের কাছে পৌঁছে দেবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন রূপে করে পাহাড়ের উপরের দিকে উঠছি। আর এখন আমরা একদম উপরে আছি। আর দেখুন এখান থেকে পাহাড়ের দৃশ্যটা কতটা সুন্দর। আর এর পাশে আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে বক্স রূপে, যেখানে একসাথে 6 থেকে 7 জন লোক বসতে পারে। এবং তার পাশে রয়েছে সিঙ্গেল রূপে, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তো ওটা সকাল টাইমে বা যখন একটু বিশাল চাপ থাকে দর্শনার্থীদের, তখনই ওটা চালু করা হয়। তো এখন বন্ধ আছে। আর আমরা যাচ্ছি কেবিনেট যে রূপেই আছে সেটাই করে। তো এখানকার এক্সপিরিয়েন্স সত্যি একটু অন্যরকম। পাহাড় থেকে পুরো রত্নগিরি পাহাড়টা একদম অন্যরকম, আলাদা লেভেলের। তো এখন আমরা যাচ্ছি উপরের দিকে। রূপে
রূপে থেকে নেমে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর রূপে মোটামুটি 4 থেকে 5 মিনিট লেগেছে আমাদের একদম নিচ থেকে পাহাড়ের উপরে ওঠা পর্যন্ত। আর এখন সামনে আছে মন্দির, তো মন্দিরের সামনে যাব। আর এখানে প্রচুর পরিমাণে ফটোগ্রাফার আছে যারা ফটো তুলবে, ফটো তোলার জন্য বলবে। তো যদি ভালো লাগে অবশ্যই ফটো তুলবেন এখানে। এবার এরা ফটো তুলে আবার সঙ্গে সঙ্গে সেই ছবিগুলো দিয়ে দেয়। আর এখানে তো প্রচুর পরিমাণে বাদর আছে, তো সেক্ষেত্রে মোবাইলগুলো সাবধানে রাখবেন। বিশ্ব শান্তি স্তূপ রাজগীর। বিশ্ব শান্তি স্তূপ হলো বিহারের নালন্দা জেলার রাজগীরে অবস্থিত গীতায় মন্দিরের কাছে অবস্থিত একটি বৃহৎ সাদা শান্তি প্যাগোডা। স্তূপের উপরে চারদিকে বুদ্ধের মূর্তি স্থাপনা করা হয়েছে। এতে একটি ছোট জাপানি বুদ্ধ মন্দির রয়েছে যার একটি বিশাল পার্ক রয়েছে। স্তূপের কাছে একটি মন্দির রয়েছে যেখানে সার্বজনীন শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রাথমিক প্যাগোডাটি 1969 সালে সম্পন্ন হয়েছে। 1993 সালে নতুন উদ্যোগের ফলে বর্তমান রূপ লাভ করেন। এটি নববৌদ্ধ সংগঠন নিপ্পন জান মায়ে হোজি দ্বারা বিশ্বজুড়ে নির্মিত প্রায় 40টি শান্তি প্যাগোডার মধ্যে একটি। জাপানের পারমাণবিক বোমা হামলার প্রতিক্রিয়া হিসেবে মোহনদাসকে গান্ধী দ্বারা অনুপ্রাণিত নিশিদা তোসু ফুসির স্বপ্ন ছিল রাজগীরের রত্নগিরি পাহাড়ে নির্মিত প্রথম ও আরো সুপরিচিত বিশ্ব শান্তি স্তূপ। রাজগীরের সবুজ উপত্যকার প্রায় 400 মিটার উঁচু রাজগীরের পাহাড়ের চূড়ায় অবস্থিত সাদা স্তূপটি 120 ফুট উঁচু এবং মোট ব্যাস 130 ফুট। স্থাপনাটিতে চারদিকে সোনালী বুদ্ধ মূর্তি রয়েছে যার জীবনের 4টি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে। এই স্তূপটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি বিখ্যাত রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা ম্যাকিন্টোশ ব্যান্ড লিমিটেড দ্বারা নির্মিত হয়েছিল। তো রাজগীর ভ্রমণের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।